মত দেয় তারা হচ্ছে ভোটার, এবং ভারতবর্ষের সমস্ত নাগরিকের সেই অধিকার আছে। এবার ভারতবর্ষের এই নাগরিকের সংখ্যার মধ্যে বিভিন্ন ধরনের ভোটার আছে। সেই বিভিন্ন ধরনের ভোটার নিয়ে আজকে আলোচনা হবে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। ভোট আসছে করলেই ভোট নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়, নানা রকম কথাবার্তা আলোচনা চলতে থাকে। এবার বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষে ভোটার কারা, ভোটার হিসেবে কাদেরকে আইডেন্টিফাই করা হয়। ভোটার হিসেবে আইডেন্টিফাই যাদের করা হয় তাদের মধ্যে কতগুলি ভাগ আছে, যেমন জেনারেল ভোটার, ওভারসিজ ভোটার, সার্ভিস ভোটার, এএসডি ভোটার আর ডি ভোটার। ডি ভোটারের কথায় আসি। ডি ভোটার হচ্ছে ডাউটফুল ভোটার। মূলত আসামের ক্ষেত্রে এই ডি ভোটার শব্দটার প্রচলন আছে। আসলে নাগরিকত্ব আইনে যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে তাদেরকে ডি ভোটারের ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। ফলে ডি ভোটারটা মূলত ব্যবহার করা হয় আসামের ওপর। এবার আসি এএসডি ভোটার। এএসডি ভোটার মানে হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড আর ডেড। এবার এই অ্যাবসেন্ট, শিফটেড আর ডেড ভোটার যদি জানা থাকে তালিকাটা, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে আইডেন্টিফাই করার সুবিধা হয় যে কারা অ্যাবসেন্ট, কারা শিফটেড, কারা ডেড। তাহলে সেই ভোটগুলি যাতে অন্য কেউ তার ব্যবহার করতে না পারে সেই একটা তালিকা থাকে। আমরা তাদেরকে ভোটার বলছি কারণ তারা ভোটার ছিল, এখন তারা অ্যাবসেন্ট বা তালিকায় নাম ছিল কিন্তু এখন তারা অ্যাবসেন্ট, ডেড বা শিফটেড হয়ে গেল। এরপরে হচ্ছে যে ওভারসিজ ভোটার। ওভারসিজ যারা বিদেশে থাকে কিন্তু সেই দেশের নাগরিকত্ব নেয়নি, কোনো কাজে তারা সেখানে গেছে কিন্তু আমাদের দেশের নাগরিক আছে এবং ভোট দেওয়ার অধিকার তাদের আছে। এরপরে আসি হচ্ছে যে সার্ভিস ভোটার। দেখুন, এই যে একটা বিশাল ভোট গ্রহণ পর্ব চলে, এই ভোট গ্রহণ পর্বের সঙ্গে বিভিন্ন সরকারি কর্মচারীরা যুক্ত থাকেন। ইলেকশন কমিশন তাদেরকে নিযুক্ত করেন এই ভোট গ্রহণ পর্বে। কিন্তু যারা ভোট গ্রহণের কাজের সঙ্গে যুক্ত থাকছে তারা অনেক সময় হয় কি, তারা তাদের যে লোকসভা বা বিধানসভা থেকে অনেকটা দূরে থাকে। এবার দূরে থাকার কারণে তারা ভোট দিতে যেতে পারে না, কিন্তু তারা তো ভারতবর্ষের নাগরিক, তাদের তো ভোট দেওয়ার অধিকার আছে এবং তাদেরকে ভোটটাও প্রদান করে প্রমাণও করতে হবে যে তারা এই দেশের নাগরিক। সুতরাং ভোট দেওয়াটাও তাদের একটা সাংবিধানিক অধিকার। সুতরাং সেই অধিকার তো খর্ব হতে পারে না। তাহলে তাদের জন্য কি ব্যবস্থা আছে? যখন ব্যালট বক্স ছিল এবং সেটা ইডিসির মাধ্যমে, ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে, কিন্তু সেটা তাদেরকে গিয়ে জমা দিতে হতো, মানে নয় পোস্ট করতে হতো নয় গিয়ে জমা দিতে হতো সেই দিনের মধ্যে, কিন্তু সেটা অনেক সময় সম্ভব হতো না। কারণ ধরুন যে জায়গা তার বিধানসভাটা পড়েছে সেখান থেকে সে তার কাজ করেছে অন্য কোথাও, তাহলে সে কি করবে? তার ভোটটা নষ্ট হবে, তো সে ভোটটা দিতে পারবে না। কিন্তু বারবার বলছি যে একটা ভোট দেওয়া একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। তাহলে সে কি করবে হচ্ছে যে সে তার নির্বাচন কমিশনকে, ইলেকশন কমিশনকে সে জানাবে 7 দিন আগে। তার জন্য তাকে কতগুলি ফর্ম ফিল আপ করতে হবে 12 এই ফর্মগুলি তাকে ফিল আপ করতে হবে, যেখানে তার সমস্ত ডিটেল থাকছে, তার ডিউটির কথা লেখা থাকছে, তার পার্ট নাম্বার লেখা থাকছে, সমস্ত ডিটেলস দিলে 7 দিন আগে সেটা মানে ইয়ের সাথে যুক্ত, নির্বাচনের সঙ্গে, ভোট গ্রহণ কাজের সঙ্গে যুক্ত প্রায় প্রত্যেকেই, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ পার্সোনাল, এমনকি যারা গাড়ি চালানোর সঙ্গে যুক্ত সেই গাড়ির চালক দাদা ভাই বোনেরা, এরা সবাই মানে নির্বাচন গ্রহণের সঙ্গে যুক্ত, নির্বাচন কমিশনের দ্বারা রিক্রুট করা এই সমস্ত মানুষেরাই কিন্তু 7 দিন আগে ইলেকশন অফিসে, নির্বাচন কমিশনের অফিসে 2টি ফর্ম ফিল আপ করতে পারে 12 আর 12A 7 দিন আগে, যেগুলি জমা দেওয়ার পরে তারা পাবে হচ্ছে ইডিসি, ইলেকশন ডিউটি সার্টিফিকেট। ইলেকশন ডিউটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলে 7 দিন আগে অ্যাপ্লাই করার পরে তারা ওই সার্টিফিকেট পাবে, 2টি ফর্ম ফিল আপ করতে হবে এবং সার্টিফিকেট পাবে। এবং সেই পাওয়ার পরে তারা ধরুন যে বুথে তাদের কাজ পড়েছে তাই সেই বুথে তারা যাচ্ছে, সেই বুথে তারা কাজ করছে এবং তারা যেটা করবে, তারা সেই সার্টিফিকেটটা দেখানোর পরে সেই বুথে নির্দিষ্ট প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার তাদেরকে সেই ডকুমেন্টস দেখানোর পরে তারাও সেখানে একটি 17A একটা ফর্ম ফিল আপ করাবে এবং সমস্ত নির্দিষ্ট ডকুমেন্ট চেক করে সেই ব্যক্তিটি, যে তার লোকসভা বিধানসভা থেকে অনেকটা দূরে রয়েছে, সেই ব্যক্তিটি কিন্তু সেই নির্দিষ্ট বুথে তার ভোটটি দিতে পারে। আর হতে পারে যে কোনো মানুষের কাজ হয়তো সেই বুথে নেই, পুলিশ পার্সোনালদের কাজ হয়তো সেই বুথে নেই, বা ড্রাইভার দাদাদের কাজ হয়তো সেই বুথে নেই। তারা কি করবে? তারাও এই তাদের জন্য তারা যদি অ্যাপ্লাই করে 7 দিন আগে
ইলেকশন কমিশনকে, যদি রিটার্নিং অফিসারের কাছে, ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের কাছে তারা যদি অ্যাপ্লাই করে 7 দিন আগে 12 এবং 12 ফর্ম ফিল আপ করে, তাহলে তারাও এই ইডিসি সার্টিফিকেটটা পাবে, ইলেকশন ডিউটি সার্টিফিকেট পাবে, এবং এই সার্টিফিকেটটা পাওয়ার ফলে তারা যেখানে যে অঞ্চলে তারা কাজ করছে সেই অঞ্চলের কোনো বুথে গিয়ে তারা সেই সার্টিফিকেট দেখালে সেখানকার অফিসারেরা সেখানে দায়িত্ব নেওয়া, ইলেকশন কমিশনের অফিসারেরা দায়িত্ব নিয়ে তাদেরকে সেই সমস্ত বিচার বিবেচনা করে ভোট দেওয়ার অধিকার দেবে। তারা সেই বুথে বা নির্দিষ্ট বুথে, সেই অঞ্চলের নির্দিষ্ট বুথে গিয়ে নিজের ভোটটা দান করতে পারেন। আমি এটা করার সময় মানে এটা নিয়ে পড়াশোনা করার সময় দেখছিলাম যে বলছে যে ম্যাক্সিমাম মানুষ জানে না এই সম্পর্কে যে তারা তাদের ভোটটা দিতে পারেন। সুতরাং এবারের বিধানসভা নির্বাচনের আগে যারা এই কাজের সঙ্গে যুক্ত হবেন তারা অবশ্যই 7 দিন আগে ইলেকশন কমিশনে তাদের এই অ্যাপ্লিকেশন জমা দেবেন। 12 বা 12A ফর্ম যেটাই থাকুক না কেন, আপনারা, আমি যদি খুব ভুল না হয়ে থাকি বা যারা জানেন আমাকে আরো বেটার যদি কিছু জানি ইনফর্ম করতে পারেন, বা এই তথ্যটা অন্তত আপনাদের জানা রইল যে আপনারা ইলেকশনের কাজের সঙ্গে যুক্ত হলেও আপনাদের নির্দিষ্ট ভোট দিতে পারবেন। সেই প্রসেস ইলেকশন কমিশন করে দিয়েছে, শুধু আপনাদের 7 দিন আগে অ্যাপ্লাই করতে হবে যাতে আপনারা ইলেকশন ডিউটি সার্টিফিকেটটা পেতে পারেন। তাই এইবারের পশ্চিমবঙ্গের বিধানসভার আগে বা যারা বিভিন্ন রাজ্যে রয়েছেন তাদের নির্দিষ্ট বিধানসভার আগে তারা কিন্তু এই ইডিসির জন্য অ্যাপ্লাই করতে পারেন 7 দিন আগে, এবং এটা পেয়ে গেলে তারা অবশ্যই তাদের ভোটটা দিতে পারবেন। ভোট দেওয়া আমাদের ভারতবর্ষের মানুষের সাংবিধানিক অধিকার। ভালো থাকবেন, আবার দেখা হবে।